এত খারাপ স্টেজে চলে গেছে যে ওরা আর চিকিৎসা করাই গেল, কোনো ইনভেস্টিগেশন করাই গেল না, সি বিকাম ডেড। সুতরাং এই ধরনের এটা যদি আরও একটু আমাকে ক্লিয়ার করে বলতো বা আগে থেকে চিকিৎসা করতো, আমিও ভালোভাবে দেখতাম, হসপিটালে পাঠাতাম, ও বেঁচে যেত, হয়তো বেঁচে যেত। সেই জন্য অ্যাভয়েড করার কোনো জায়গা নেই, অ্যাভয়েড করার কোনো স্কোপ নেই, নেগলেক্ট করার কোনো স্কোপ নেই, বাজে বাজে কিছু করার কোনো স্কোপ নেই। সব কিছু নিয়মমাফিক সাইন্টিফিক করতে হবে, তবে গিয়ে ভালো থাকা যায়। ইট ইজ ইন অল অ্যাসপেক্ট, ইন ডায়েট, ইন এক্সারসাইজ, ইন হ্যাবিটস, ইন এভরিথিং। এবারে বলুন, এইটা যে সার্বিক একটা ব্যাপার যে আমার সবসময় জল, পানীয় জল ভালো রাখতে হবে, ভালো এডুকেট পরিশ্রম করতে হবে, নেশা জাতীয় কিছু খাবে না, অসুখ হলে ডাক্তার দেখাতে হবে, শুরুতেই ডাক্তার দেখাতে হবে, এগুলো সব করতে হবে। এবারে আমাদের কাছে বলছি যে আপনার যদি আরও কোনো স্পেসিফিক ডিজিজ নিয়ে কিছু অ্যাডভাইস থাকে বলুন, আমি সেগুলো অ্যাডভাইস দিয়ে দেবো। কারো কিছু ব্লাড প্রেশার নিয়ে, সুগার নিয়ে, অ্যাজমা নিয়ে কারো যদি কিছু প্রিভেন্টিভ আইডিয়া নেওয়ার থাকে আমাকে বলুন, আমি উত্তর দিয়ে দেবো। এখনো ঘরে ঘরে ক্যান্সার যে মারণ রোগটা প্রায় প্রত্যেকটা ঘরে আগামী 10 বছরের মধ্যে হয়তো গড়ে প্রত্যেকটা পরিবারে পাওয়া যাবে। কি করলে এটাকে অ্যাভয়েড করা যায়, আমি ডাক্তারবাবুর কাছ থেকে একটু পরামর্শ চাইব। আমি জানি সম্পূর্ণ হয়তো অ্যাভয়েড করা যাবে না, কিন্তু কিছুটা ভালো থাকার একটা দাবাই দেন। কি করলে ক্যান্সারটাকে অ্যাভয়েড করা যায়? ক্যান্সার এখন তো বোধহয় আগামী 10 বছরে 3 জনের 1 জনের ক্যান্সার হবে। এবার ক্যান্সার তো যেমন সেটা আবার অর্গান স্পেসিফিক। ধরুন আমি মুখ থেকে শুরু করি, মুখে আমরা যারা টোবাকো চুবাই, দোক্তা খাই, তাদের লাং ক্যান্সার হবে, তাদের টাং ক্যান্সার হবে, তাদের লিপ ক্যান্সার হবে, তাদের ঠোঁটে ক্যান্সার হবে, তাদের জিভে ক্যান্সার হবে। সুতরাং এই পান চেবানো, টোবাকো চেবানোর, গুটকা চেবানোর বারণ করলে এটা কমানো যাবে। এবারে ড্রিঙ্কসের কথা বলি, অ্যালকোহলের কথা বলছিলাম, অ্যালকোহল যখন যারা খাচ্ছে তাদের পাকস্থলীর ক্যান্সার হবে, তাদের ইসোফেগাসের গ্যাসের ক্যান্সার হবে। সুতরাং এগুলো খাওয়া তো বন্ধ করা যাবে না, কম কম করা যাবে। আর তারও নিচে যদি যখন যখন যাবো, সেটা হচ্ছে যারা খুব নন ভেজিটেরিয়ান, যারা প্রচুর মাংস খায়, প্রচুর নন ভেজিটেরিয়ান খাবার খায়, তাদের কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার খুব বেশি হয়। এবারে কী হবে, তাহলে ক্যান্সার আমি বুঝবো কী করে? ক্যান্সার তো যে কোনো জায়গায় হতে, ক্যান্সার সেটাও অর্গান স্পেসিফিক। যেমন থেকে ইসবে গেছে, খাদ্য নালীতে যদি ক্যান্সার হয়, উপরের খাদ্য নালীতে যদি ক্যান্সার হয়, প্রথম কষ্ট হবে ও ঢোক গিলতে কষ্ট হচ্ছে, ও ঢোক গিলতে পারছে না। প্রথমে কারো ঢোক গিলতে পারছে না, এই প্রথমে জলটা চলে যাবে, শক্ত খাবার যাবে না, তাহলে এটাকে বলে ডিসপেজিয়া টু সলিড। কারণ ক্যান্সার হয়েছে মানে প্যাসেজটা ন্যারো হয়ে গেছে, জলটা গলে চলে যাচ্ছে, খাবার চিবিয়ে খেতে যেতে পারছে না। এইটা যদি হয়, কারুর যদি ডিসপেজিয়া হয়, তাহলে যা বুঝতে হবে সে তখনই ডাক্তার দেখাবে। এবার ডিসপেজিয়া হলে আমরা যদি শুনতে পাই, আমরা যদি পেশেন্টদের ডিসপেজিয়া নিয়ে আমরা প্রথম কথা করাই, প্রথমে যে এক্স রে করাই, এক্স রে করলে ক্যান্সার ধরা যায়। তাহলে কী হবে, যেমন যেমন কষ্ট, কারুর দেখবো 40 বছর 40 বছরেরই বেশি ক্যান্সার টেন্সার, কারুর দেখা যাচ্ছে কি না হঠাৎ করে ওয়েট লস হচ্ছে, উইক হয়ে যাচ্ছে, ওর যে ওজন ছিল মেনটেন করছিল সেই ওজনটা ওর কমে যাচ্ছে। যখন কমে যাচ্ছে বুঝতে হবে তার কোনো কারণ আছে। সেই কমে যাওয়ার কারণটা কী কী কারণ হতে পারে না, আমাদের দেশে খুব হয়। পাকস্থলীতে ক্যান্সার হলে এরকম খাবার ইচ্ছে কমে যায়, খাবারের পরিমাণ কমে যায়, আর সেই জন্য খাবার খেতে পারে না, সেই জন্য ওয়েট লস হয়। এটা আমাদের এই যদি হয় তাহলে একদম 70 ডাক্তারের কাছে দেখাতে হবে। আমরা সার্জেনরা আমরা পেটে হাত দিয়ে বলে দেবো এটা ক্যান্সার হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করে দেবো এটা ক্যান্সারের আবার ক্যান্সার এখনকার চিকিৎসা, ক্যান্সারকে যদি আর্লি স্টেজে চিকিৎসা করা যায় সব ক্যান্সার ভালো হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যে সেটা এইগুলো যদি হয় করতে হবে। আরও নিচে যখন ক্যান্সার হবে তখন কী হবে না, পায়খানা রাস্তা থেকে রক্ত পড়ে, সেখানেও সেই একই জিনিস, আর চেঞ্জ অফ বাওয়েল হ্যাবিট। ওর প্রত্যেক দিন সকালবেলা সুন্দর পায়খানা হচ্ছিল, কিছুদিন ধরে দেখা যাচ্ছে রোজ পায়খানা হচ্ছে না, বা পায়খানার সাথে অনিয়মিত হচ্ছে, বা পায়খানাটা শক্ত হচ্ছে, কখনো কখনো পায়খানার সাথে রক্ত পড়ছে। তাহলে বুঝতে হবে যে পায়খানার সাথে রক্ত পড়া এই যদি হয় তাহলে বুঝতে হবে পায়খানায় রক্ত পড়ছে না, তার হয় কোলনে ক্যান্সার আছে অথবা পাইলস আছে। সেও তখন ডাক্তারের কাছে যাবে, আমরা এক্সামিন করে বলে দেবো কোত্থেকে রক্ত পড়ছে, সেই অনুযায়ী চিকিৎসা হবে। সেই জন্য যা কিছু এখনকার প্রথম হচ্ছে ভালোভাবে সুস্থভাবে ভালোভাবে থাকা, যেটা করা উচিত সেইটা করা, অসুবিধে হলে সাথে সাথে ডাক্তারের সাথে রিপোর্ট করা, তাহলে অনেক কিছু প্রিভেন্ট করা যাবে। কেমন এই যে হঠাৎ করে মাঠে যাচ্ছে, মাঠে কাজ করতে হঠাৎ পড়ে মরে গেল, সিভিও হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেলো, কেন হলো? কারণ এগুলো প্রেশার মাপা হয়নি, প্রেশার বেশি আছে জানে না,
যেদিন অজান্তে যেদিন বাস্ট করে গেল, হার্টের নালিটা যখন বাস্ট করে গেল, করোনারিটা যখন বাস্ট করে গেল, হার্ট অ্যাটাক হলো, শ্বাসকষ্ট হলো, বুকে ব্যথা হলো, ঘাম হলো, পেশেন্ট মরে গেল। আবার এইটা যখন ব্রেনে হলো, হঠাৎ করে প্রচুর প্রচুর মাথা ব্যথা হলো, বমি হলো, আনকনসাস হলো, কমের উপর দিয়ে গেলে প্যারালিসিস হলো, বেশির উপর দিয়ে গেলে স্ট্যাট মরে গেল। সুতরাং এইগুলো হচ্ছে প্রিভেন্টেবল। সেই জন্য বলছি অন্তত বয়স্ক 40-এর বেশি হলে কতগুলো রুটিন টেস্ট প্রত্যেক ইয়ার এন্ডে করে নেওয়া উচিত। ওই বলে দেবে আপনি কেমন আছেন। হ্যাঁ, এটা যে মাস্ট। তারপরে প্রত্যেক ডিজিজ স্পেসিফিক যে প্রোগ্রামগুলো হয় টিভিতে বা রেডিওতে, এগুলো দেখলেও অনেক আইডিয়া দেয়। অন্তত কনসাস হয়ে যাবে যে আমার, আপনার সাথে মিলিয়ে দেখতে হবে আমার কী কী আছে, হোয়াট আই শুড ডু। এই পর্যন্ত। এরপরে যদি কারো মনে হয় কিছু জিজ্ঞেস করার আছে বলুন, আমার তো সব সিকোয়েন্স মনে পড়ছে না, আমি উত্তর দিয়ে দেবো। আমাদের আরেকজন রীতি প্রাক্তনী আমাদের কাছে বলে গেলেন যে ঘর ঘর ডায়াবেটিস এবং সুগার কি করলে আগের দিনের মানুষের, এখনও আমরা দেখতে পাচ্ছি যারা খুব এজেড, 90 বছর 92 বছর বয়স, তাদের সুগার আসেনি, ডায়াবেটিস হয়নি, কিন্তু এখন খুব কম বয়সেই ডায়াবেটিস এবং সুগার চলে আসছে। এমন কিছু আপনি আমাদের কাছে জানান যে জীবনশৈলীটাকে আমরা লক্ষ্য করলে আমাদের দৈনন্দিন জীবন এমন একটা রুটিনে বেঁধে দিন যেটা এই সুগারটা আসবে না বা ডায়াবেটিসটা হবে না। আসলে প্রথমে তাহলে জানতে হবে যে সুগার হয় কেন। সুগার হয়, আমাদের শরীরে প্যাঙ্ক্রিয়াস আছে যাকে বলে অগ্নাশয়। সেই অগ্নাশয়ের যে একটা সেল আছে তার নাম হচ্ছে বিটা সেল। সেই বিটা সেল ইনসুলিন তৈরি করে। সেই ইনসুলিনটা আমরা যে সুগার, ভাত যা খাচ্ছি, যে সুগার হচ্ছে, ভাত খাচ্ছি সুগার হচ্ছে, চিনি খাচ্ছি সুগার হচ্ছে, এই সুগারটাকে কমায়। বয়স হওয়ার সাথে সাথে কী হয় না, আমাদের যেমন চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, মাসল অ্যাট্রফি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছি, ওই প্যাঙ্ক্রিয়াসটাও নষ্ট হয়ে যায়, অল্প অল্প করে শুকিয়ে যায়। তা প্যাঙ্ক্রিয়াস যখন টোটালি শুকিয়ে যায়, তার যে বিটা সেল যেটা ইনসুলিন তৈরি করে, সেও সংখ্যায় কমে যায়। সুতরাং এটা হবেই হবে, যার এই প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে তার হবেই হবে, প্রিভেন্ট করা যাবে না। তবে ডেফিনেটলি যদি আমি প্রচুর মানে কমতে শুরু করে, কমতে কমতে যার একদম কমে যায়, যার কমে যায়, নেই, যার ইনসুলিন নেই, তৈরি হচ্ছে না, তাকে ইনসুলিন দিতে হয়, তবেও বেঁচে থাকবে। আর যদি যে সামান্য প্যাঙ্ক্রিয়াসটা কিছু কাজ করছে, 20% কাজ করছে, 25% কাজ করছে, তাকে কিছু কিছু ওষুধ আছে, তাকে দিলে সেই সিক্রিশনটাকে বাড়ায়। হ্যাঁ, যে হয়তো 20% বাড়িয়ে 40% করলো, তাতে সুগার কমবে। কোনো পেশেন্ট, যে কোনো বাচ্চা প্যাঙ্ক্রিয়াস ছাড়াই জন্মায়, তার প্যাঙ্ক্রিয়াস তৈরি হয়নি, মানে সে জন্ম থেকেই ডায়াবেটিক। সেটা তো পুরো আয়ু আছে না, কিন্তু যে কদিন বাঁচে তাকে ইনসুলিন নিয়ে বাঁচতে হয়। সুতরাং কার হবে কার হবে না সেটা আগে থেকে বলা যাবে না। ডায়াবেটিস একদম প্রিভেন্ট করাও যাবে না। যার ইনসুলিন তো নেই তার প্রিভেন্ট করা যাবে কী করে? তবে যদি পরিশ্রম বেশি করে, যেটা অত্যন্ত বেশি হয়েছিল সেটা ইউজড অফ হয়ে যাবে। যদি খাবার সুগার যদি একদম না খায়, তাহলে বডিতে সুগার লোড কমে গেল, তার ইনসুলিন কমেই কাজ চলে যাবে। সেই জন্যে একদম সুগার হবে না এটা কখনোই বলা যাবে না, একদম বলা যাবে না। কিন্তু সুগার হলে তাকে কি করে কন্ট্রোল করা যায়, কি করে চিকিৎসা করা যায়, কি করে কম ওষুধে চালানো যায়, সেগুলো করা যাবে। বাট দ্যাট ইজ ডক্টর স্পেসিফিক, ডক্টর ছাড়া কেউ করতে পারবে না। সুতরাং সুগার হবেই, যার ইনসুলিনের স্ট্যাটাস খারাপ। এই ইনসুলিন আবার কাদের হয় না, যার ওভারওয়েট। আমার বডিতে একটা সার্টেন পার্সেন্টেজ আছে, এতটা ইনসুলিন আছে, এতটা সেল আছে, এত ইনসুলিন তৈরি করে, এতটা গ্লুকোজ আমি খেতে পারবো। তো আমি যদি সকালে এক হাঁড়ি, দুপুরে এক হাঁড়ি ভাত খাই, সেটা ট্যাকল করতে পারবে না। সুতরাং ওভার ইটিং, ওভারওয়েট, এতে সুগার বেশি হয়। ওটা যদি স্ট্যান্ডার্ড ওয়েট থাকতো, ও বিলো ওয়েট থাকতো, তাহলে ওর বডিতে সুগার লোড অনেক কম থাকতো, কম ইনসুলিন ও চালিয়ে নিতে পারতো। এইভাবেই চলতে হবে। আর কিছু? ব্লাড প্রেশার, প্রেশার কিভাবে কন্ট্রোল করা যায়, মানে কি করলে প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা যায় বা ভালো থাকা যায়? প্রেশারের কথা, যে প্রেশার হচ্ছে এসেনশিয়াল একটা প্রেশার বলি এসেনশিয়াল প্রেশার। মানে এটা কেন হয়েছে জানা যায়, এটা প্রেশার বয়সের সাথে সাথে বাড়ছে। আবার কি হয় না, প্রেশার সেকেন্ডারি টু সামথিং, মানে কোনো কিছুর জন্য প্রেশার, যেমন সেটা কী থেকে হতে পারে, সেটা হচ্ছে সুগার থেকে প্রেশার হয়, কিডনি খারাপ হলে প্রেশার হয়, কেমন
বডি কিডনিতে যে রক্ত সাপ্লাই যাচ্ছে, কিডনিতে যে রক্ত সাপ্লাই করছে, সেই সাপ্লাই কমে গেলে প্রেশার হয়। সেই জন্য একদম প্রেশার এগুলো একদম যেমন বলছিলাম, আপনি যে পরিশ্রম ভালো করবেন, অ্যাক্টিভিটি ভালো হবে, এক্সারসাইজ করবেন, তারপরে ফ্যাটি ডায়েট, কোলেস্ট্রল মানেই তো প্রেশার, শুধু ফ্যাটি অ্যান্ড স্পাইসি ডায়েট খাবেন না। এরপরে যদি মনে হয় প্রেশার বাড়ি, হ্যাঁ বেশি স্পাইসি মানে তৈলাক্তই একদম অন্যতম কারণ। রাত্রে ঘুম না হলে সকালে প্রেশার বাড়বেই। সুতরাং অ্যাংজাইটি, স্ট্রেস কমিয়ে রাখতে হবে। না সুগারের কারণ না, কেমন, আর সেই জন্য স্ট্রেস কমিয়ে রাখতে হবে। আর এরপরে প্রেশার যদি হয়, অন্তত প্রেশারটা কেন হয়েছে জানতে হবে। অনেক সময় হয়, মানে অনেক সময় হয় কি, আমার কাছে যে প্রেশার অনেক সময় যে সার্জিক্যাল কারণ, যেগুলো কোনো ওষুধে কারণ, অনেক ওষুধ খাচ্ছি প্রেশারের জন্য, প্রেশারের জন্য যখন ওষুধ খাচ্ছি, প্রেশার যখন কমছে না, তখন আমরা সেকেন্ডারি কারণগুলোকে খুঁজি। কোথাও কোনো টিউমার হয়েছে নাকি, কোথাও আপনার ওই রক্তনালী ব্লক হয়ে গেছে নাকি, কিডনিগুলো ড্যামেজ হয়েছে নাকি। এই তিনটে কারণে মানলি সাধারণত প্রেশার হয়। আদার দেন সুগার ছেড়ে দে, আদার দেন কোলেস্ট্রল, খাবার দাবার, ওভারওয়েট, এগুলো ছাড়া সুগার হয়। তাই এগুলো যেমন পাওয়া যাবে তেমন চিকিৎসা করতে হবে, না হলে এই প্রেশার কমে না। এটাকে বলে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। প্রেশার আনইউজুয়ালি হাই প্রেশার, নট কন্ট্রোলেবল বাই মেডিসিনস। একে কারণ খুঁজতে হবে, কারণ খুঁজে সেই অনুযায়ী চিকিৎসা করলে আমার প্রেশার অ্যাবসলিউটলি নর্মাল হয়ে যাবে। এটা সব এই জন্য প্রেশার হলে, প্রেশার সুগার ইত্যাদি ব্যাপারগুলো হলে মোটামুটি করে প্রত্যেক 3 মাস 6 মাস অন্তর মেপে নেওয়া, সারা শরীর ভালো থাকার জন্য বছরে একবার অ্যানুয়াল বডি চেক আপ করে নেওয়া, এই থাকলে মোটামুটি ভালোভাবে বাঁচা যাবে। আর যদি আদর্শ জীবনশীল বাকি যা বললাম, খাবার ভালো খাবো, ঝগড়া করবো না, ওভারওয়েট হব না, বিড়ি বোতল খাবো না, তাহলেই ভালো থাকা যাবে। এরপরেও চেক আপে যে এসেন্সিয়াল। 40 বছর পরে আমরা সবাইকে বলি যে ইউ মাস্ট হ্যাভ অ্যানুয়াল চেক আপ। হ্যাঁ, এই টোটাল জিনিসটা করতে 1000-1200 টাকা পড়ে যায়, কিন্তু টোটাল বডিটা চেক হয়ে যায়। প্রেশার আছে নাকি, সুগার আছে নাকি, রক্ত কত আছে, প্রস্টেটে ক্যান্সার হয়েছে নাকি, সব কিছু ধরা পড়ে যায়। সুতরাং এইটার সাথে সাথে অ্যানুয়াল বডি চেক আপ, যে কোনো ল্যাবরেটরিতে গেলে ওরা অ্যানুয়াল বডি চেক আপের একটা শিডিউল আছে, কী জিনিস এসেন্সিয়াল যেগুলো করে নিতে হয় সেগুলো করে নেবেন। আর টোটাল এটা ফুল ডিজিজ স্পেসিফিক যখন হবে, যখন আপনি জানতে চান আমার এইটার জন্য কী করতে হবে, তখন আপনি ওই টিভির প্রোগ্রামকে ফলো করবেন। খুব সুন্দর ডাক্তারই থাকে ওখানে, খুব সুন্দর করে সব কিছু ডিজিজ ধরে বলে দেয় কী ধরনের প্রিভেনশন করতে হবে, কী ধরনের প্রতিরোধ, কী ধরনের ব্যবস্থা নিতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর শীর্ষেন্দু গিরি মহোদয়কে। উনি এতক্ষণ যা কথা বললেন, একদম সারমর্মে আমি একটা কথা বলে দিচ্ছি, যে আদর্শ জীবনশৈলী অর্থাৎ আপনার জীবন ধারণ আপনাকে সুস্থ রাখবে। আপনি কি খাবেন, কিভাবে চলবেন, আপনার ভালো আপনার হাতেই আছে। অর্থাৎ আপনি যদি চান ভালো থাকবেন, আপনি ভালো থাকতে পারবেন। ডাক্তারবাবুর কথায় যেটা বুঝলাম, আপনি যদি বেশি স্পাইসি খাবার খান, তেল মশলা জাতীয় খাবার খান, তাহলে আপনি সুস্থ থাকবেন না। তাহলে আপনাকে সুস্থ থাকতে হলে ফাইবারযুক্ত শাকসবজি, বেশি ফলমূল, সিজনাল ফল খেতে হবে। বিভিন্ন কথা যেটা বললেন সেইভাবে আপনারা চলুন, দেখবেন আপনারা ভালো থাকবেন। আর যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা, বছরে অন্তত একবার বডি চেক আপটা করে নেবেন। অসংখ্য ধন্যবাদ। ঘোষণা রয়েছে। এস নিউজের সাংবাদিক শঙ্কর শ্যামল, শঙ্কর শ্যামল সকালে ফাঁকি মেরেছেন। মঞ্চে আসুন, আপনাকে বরণ করব। আমাদের স্বাস্থ্য নিয়ে যে আলোচনা হচ্ছে তার টেলিকাস্ট আপনি করলেন না, এটা অ্যানাউন্স হচ্ছে, তারপরে ননীবাবু দু কথা বলবেন, তারপরে আমরা চলে যাব সান্ধ্যকালীন অনুষ্ঠানে। যারা হ্যালো যারা আজকের এরপরে পুরস্কার বিতরণ সভায়, 1 মিনিট স্যার, আমি এক সময় নিচ্ছি, পুরস্কার পাবে তাদের নামগুলো আমি ঘোষণা করে দিচ্ছি খুব দ্রুত। তোমরা সামনে চলে আসবে। বর্ণালী পাহাড়ি, সায়ন জানা, স্বাগতা জানা, সৌরভ রাউত, প্রত্যুষা পয়রা, অরিন্দম জানা, অন্বেষা জানা, ঋষি পয়রা, সায়ন মাইতি, মেঘনা মাইতি, ভবশঙ্কর বেরা, সঞ্চিতা জানা, অয়ন পাহাড়ি, ঋতুশ্রী মণ্ডল, লক্ষ্মীপ্রিয়া মণ্ডল, ঋষি পয়রা, ঈশিতা জানা, স্নেহা সামন্ত, অভিজিৎ কামিলা, সুস্মিতা পাল,
অনুষ্কা পণ্ডা, শ্রীতপা পাত্র, শুভশ্রী পাত্র, কৃষ্ণেন্দু মালি, পূর্ণাশা জানা, অন্বেষা জানা, মারিয়া কর, লক্ষ্মীপ্রিয়া মণ্ডল। এরা পুরস্কার প্রাপক বা প্রাপিকা। তোমরা কিন্তু মঞ্চের সামনে হাজির থাকবে। আবৃত্তির টিম, গানের টিম এবং সঞ্চালনার টিমকে আমি ব্যাকস্টেজে আসার জন্য বলছি। আবৃত্তি টিম, গানের টিম এবং সঞ্চালনার টিম। অসংখ্য ধন্যবাদ সোমনাথবাবু। আমরা স্বাস্থ্য সচেতনতামূলক কিছু দু একটা কথা শুনে নেব খুব অল্প সময়ের মধ্যে এই বিদ্যালয়ের সহশিক্ষক ননীগোপাল দিন্ডা মহোদয়ের কাছ থেকে। উনি একজন ডাক্তারও বটে, আমাদের বিভিন্ন এলাকায় ডাক্তারি করেন, মানুষের গৃহ ডাক্তার। ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব। উপস্থিত মঞ্চে আমাদের ডাক্তারবাবু রয়েছেন, শিশুন্দা রয়েছেন, দয়ালদা রয়েছেন, অমলেন্দুবাবু রয়েছেন, ওনাদের প্রণাম জানিয়ে এবং সবাইকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকে যে আলোচনা শিশুন্দা এতক্ষণ করে গেছেন সেখানে আমার বলা মানে ধৃষ্টতা হয়ে যায়। আজকের আলোচ্য বিষয় ছিল যে জীবনশৈলী রোগ প্রতিরোধের চাবিকাঠি, আদর্শ জীবনশৈলী। আমি শুধু অল্প কথাই বলছি, কারণ এতক্ষণ তিনি ব্যাখ্যা করেছেন। এখন জীবনশৈলী আমরা কাকে বলবো? জীবনশৈলী অর্থে বলা যাচ্ছে একজন ব্যক্তি বা গোষ্ঠীর জীবনযাপনের সামগ্রিক ধরন বলতে পারি। অর্থাৎ তার মধ্যে থাকবে কি অভ্যাস, আচরণ, পছন্দ, মূল্যবোধ, আর্থিক অবস্থা, সামাজিক সম্পর্ক এবং বিনোদন। এ সবার সমন্বয়ে গঠিত এই আদর্শ এই জীবনশৈলী, যেটা মানুষকে একটা নির্দিষ্ট রূপ দেয় এই সমস্ত বিষয়গুলি। তাহলে জীবনশৈলীর যে বিষয়গুলি আমরা জানলাম, যেটা বলছি, যেটা এতক্ষণ ধরে তিনিও ব্যাখ্যা করলেন, আমি সেটাকে একটু বলছি। যে অভ্যাস, আচরণ, এগুলো তিনি বলেছেন যে আমাদের কোনো কিছুকে অভ্যাস করতে হবে। যে কাজটা করলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা অভ্যাস করতে হবে। ব্যায়াম করতে হবে, ব্যায়ামটাকে অভ্যাস করতে হবে, অর্থাৎ নিয়মিত শরীরচর্চা। স্বাস্থ্যই সম্পদ। শরীরচর্চা করলে গিয়ে আমাদের শারীরিক অবস্থাটা ভালো থাকবে, আর শরীর সুস্থ থাকলে মনটাও সুস্থ থাকবে। যেখানে ল্যামার্কের মতবাদে বলেছে যে অব্যবহৃত অঙ্গের ক্ষয়, ব্যবহৃত অঙ্গের বৃদ্ধি, শক্তি বৃদ্ধি হয়। যতই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হবে ততই কিন্তু শরীরের আমাদের এটা শক্তিটা বাড়বে, এনার্জি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তাহলে এই যে এগুলিকে আমাদের বিশেষ করে অভ্যাস করতে হবে, শরীরচর্চা প্রত্যহ করতে হবে, মর্নিং ওয়াকটা করতে হবে। এটা কিন্তু আমাদের প্রাত্যহিক যে কাজ, যেটা করলে আমাদের জীবনধারাটা এমনভাবে হবে যেটা রোগ প্রতিরোধে সহায়তা করবে। আর কি অভ্যাসটা, কি অভ্যাস না ধূমপানে অভ্যাস, আবার কি মদ্যপানে অভ্যাস অনেকে হয়ে যায়। সেই ধূমপান বা মদ্যপানটাকে আমাদের বর্জন করতে হবে। আমি সংক্ষেপে বলছি, কেন অল্প সময়ের মধ্যে একটু বলতে বলেছি। যাই হোক, তা পছন্দ মূল্যবোধটা কি না, আমি কি খেতে ভালোবাসি, কি খেলে কি চলবে, বা কেউ একটা পোশাক পরতে ভালোবাসে, এটা একটা, বা কেউ সময় কিভাবে সময় কাটাবে, এটা একটা। তাহলে এই যে এইগুলির উপর কিন্তু আমাদের শারীরিক স্বাস্থ্যটা নির্ভর করে। এই যে খাওয়ার উপরে, কি খাওয়ারটা খেলে আমাদের শরীরটা ভালো থাকবে, কি পোশাকটা পরলে শরীরটা ভালো থাকবে, কিভাবে সময় কাটালে আমাদের শারীরিক অবস্থা ভালো হবে, সেভাবে জীবনশৈলীটাকে গড়ে তুলতে হবে। এখন আর্থিক অবস্থার কথা বলা হচ্ছে, কিভাবে না কেউ বিলাসবহুল জীবনযাপন করবে, কেউ কিভাবে জীবনযাপন করবে সেটা কিন্তু তার আর্থিক অবস্থার উপর নির্ভর করছে। এটা হচ্ছে বিলাসবহুল জীবনযাপন। আর কি না বলেছে সামাজিক সম্পর্ক, না সামাজিক সম্পর্কটা কীরকম না পারিপার্শ্বিক বন্ধুত্ব সম্পর্ক, পরিবারের মানুষজন, বন্ধু, আত্মীয় স্বজন, তাদের উপর কিন্তু নির্ভর করছে আপনি কিভাবে সুখে কাটাবেন না দুঃখে কাটাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন, সামাজিক সম্পর্ক কেমন, আপনাকে কতটা সমাজের লোক ভালোবাসে, তার সঙ্গে আপনি কিভাবে ব্যবহার করছেন, এটা একটা বড় জিনিস। তাহলে এগুলিকে আমাদের কিন্তু, আর একটা হচ্ছে কি না মানসিকতা, দৃষ্টিভঙ্গি, এগুলো হচ্ছে কিন্তু এই জীবনশৈলীর অন্তর্গত। আবার বলছে যেটা আদর্শ জীবনশৈলী রোগ প্রতিরোধ, অর্থাৎ জীবনশৈলীর সঙ্গে রোগ প্রতিরোধটা এমন দৃঢ় সম্পর্কযুক্ত
কীরকম সম্পর্ক? না, সম্পর্কটা তেমন যে জীবনশৈলীটাকে এমনভাবে করতে হবে যেটা রোগ প্রতিরোধের সহায়ক হয়, যেটা এতক্ষণ ধরে তিনি ব্যাখ্যা করলেন আমাদের শিষ্যেন্দুদা। যেখানে স্বাস্থ্যকর আমাদের কি হবে না, খাবারটা খেতে হবে, যে খাবারটা খেলে ভিটামিন সুষম খাদ্য খেতে হবে, সুষম খাদ্য ভিটামিন সি, লেবু শাক ইত্যাদি, যেখানে হয়তো আমাদের ইয়ে থাকবে মানে বাদাম ইত্যাদি ছোলা জাতীয় এই সমস্ত খাবার খেলে সেখান থেকে আমাদের কিছু খনিজ পদার্থ সেখানে কিন্তু পূরণ হবে। তাহলে এই যে খাবারটাকে সঠিক জায়গায় আনতে হবে, কি খাবারটা খেলে আমাদের শরীরের পুষ্টি হবে, প্রোটিনটা হবে, সেখানে আমাদের শারীরিক অবস্থাটাকে গড়ে তুলবে, সেইভাবে আমাদের সুষম খাদ্য দুগ্ধজাত খাবার খেতে হবে, চর্বিযুক্ত খাবারটা খেতে হবে, দিলে শরীরের চর্বিটা বাড়বে। যদি তা কারো স্বাস্থ্যটা ক্ষীণ হয়ে যায় তাহলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবার কি না, আমাদের এই যে নিয়মিত শরীরচর্চা করতে হবে, শরীরচর্চা বা ব্যায়াম, যেটা রোগ প্রতিরোধে সহায়তা করে। যেটা একটু আগে বললাম না যে শরীরচর্চা, নিয়মিত শরীরচর্চা আমাদের প্রয়োজন। সেই শরীরচর্চা অর্থাৎ আমাদের প্রতিদিন অন্তত 30 মিনিট করে দ্রুত হাঁটতে হবে। সকালে যদি 30 মিনিট আমরা দ্রুত হন্টন করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে মানে সুস্থতা আসবে। বা সাইকেল চালানোর মতো সামাজিক মাঝামাঝি ব্যায়াম করলেও তাও চলবে। তাহলে এখানে কিন্তু শারীরিক সুস্থতা চলে আসতে পারে। তাহলে এই সমস্ত দিকগুলা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে ব্যায়াম করা হলো, শরীরচর্চা করা হলো, আর কি না পর্যাপ্ত পরিমাণ ঘুমটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে জরুরি। বেশি পরিমাণ ঘুম আমাদের দরকার। যে কথা তিনি ডাক্তারবাবু বললেন যে 8 ঘন্টা কমপক্ষে, সারাদিন কর্ম করলাম, এত পরিশ্রম করলাম, পর্যাপ্ত ঘুম না হলে শরীরটা সুস্থ থাকবে না। আর কি না পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা মানে বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে কীভাবে সহযোগিতা আছে, সেই সহযোগিতাটা সঠিকভাবে যদি না হয় তাহলে কিন্তু আমাদের শরীরও ভালো থাকবে না। আর এটা কি না স্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশে আমাদের বেঁচে থাকতে হবে, স্বাস্থ্যকর পরিবেশটা গড়ে তুলতে হবে। কিভাবে না আমাদের এখনকার চলছে কি শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, এই সমস্ত দূষণ, সেই দূষণের হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে। সেই দূষণের হাত থেকে রক্ষা না পেলে আমাদের শারীরিক সুস্থতা আসবে না। সেই দূষণগুলি থেকে কিভাবে দূষণ মুক্ত করব আমরা, সেভাবে আমাদের ভাবতে হবে। দূষণ মুক্ত না করলে আমরা কি করি না ঘরে সাধারণত যেখানে সেখানে আবর্জনাটা ফেলি, কোথাও কি শোকপিট করে রাখি, কিন্তু শোকপিট করা দরকার। ঘরের চারপাশে ধরুন ফিনাইনটা দেওয়া দরকার, কি ধরুন ব্লিচিং পাউডার দেওয়া দরকার। কেন না যদি সেগুলো থাকে মশা মাছি বাড়বে। কোথাও পাশাপাশি জল আছে, সেই জলটা থাকলে কি হবে, গর্ত থাকলে জল থাকলে সেখানে মশা মাছি হবে, সেখানে ডেঙ্গু রোগ আক্রমণ হবে, তাহলে এইখান থেকে আমাদের কিন্তু রোগ সৃষ্টি হবে। তাহলে জীবনশৈলীটাকে সেভাবে করতে হবে যে এই দূষণ মুক্ত আমাদের পরিবেশ গড়ে তুলতে হবে, স্বাস্থ্যকর পরিবেশ। আমরা এই যে পোশাক পরিচ্ছদকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো, যেটা পরলে আমাদের হয়তো যে কী হবে না সেখানেও রোগ সৃষ্টি হতে পারে, ভাইরাস ছত্রাক ইত্যাদি জাতীয় রোগ আমাদের শরীরে প্রবেশ করতে পারে। সেগুলি থেকে মুক্তি লাভ পেতে হলে আমাদের কিন্তু নিজের আদর্শ জীবনশৈলীটাকে সঠিকভাবে পরিচালিত করা, এইটাই কিন্তু দরকার রয়েছে। এইগুলি যদি আমরা না করতে পারি সঠিকভাবে তাহলে আদর্শ জীবনশৈলী দ্বারা রোগ প্রতিরোধ করা যাবে না। অতএব আদর্শ জীবনশৈলী সেভাবে করতে হবে যে আমাদের অভ্যাস, আচরণ, নিয়মিত শরীরচর্চা এবং সামাজিক সম্পর্ক এবং কি না স্বাস্থ্যকর পরিবেশ সেভাবে যদি আমরা মেনটেন করি তাহলে নিশ্চয়ই আদর্শ জীবনশৈলীর মাধ্যমে আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারবো। শুধুমাত্র ওষুধের দ্বারা নয়, শুধুমাত্র ডাক্তারখানায় নয়, যে আমরা যে কোনো একটা রোগ হয়েছে অনেকে অনেক ওষুধের নাম জেনে গেছি, নিজেরা কিছু কিছু ওষুধ খেয়ে নিচ্ছি, আবার শুধু ওষুধ দোকানে গিয়ে বলছি যে নানা প্রকারের ওষুধ খেয়ে নিচ্ছি, যেখানে আমাদের শরীর কোনো প্রকারে যে ক্ষতি হচ্ছে তা আমরা ততটা বুঝছি না, অথচ সঠিকভাবে ডাক্তারের কাছে গিয়ে ওষুধটা আমরা গ্রহণ করছি না। অতএব সেদিকটাকে আমাদের লক্ষ্য রাখা অবশ্যই কর্তব্য। তাই আমি আর বেশি কথা বলবো না, ডাক্তারবাবু বিশদভাবে বলেছেন, আমিও যেটা বলছি যে আদর্শ জীবনশৈলীর দ্বারা রোগ প্রতিরোধ কী করে আমরা করতে পারবো এর একটি সংক্ষিপ্ত কথা বললাম। যে আমাদের জীবনধারা, জীবনযাত্রার ধরনকে পরিবর্তন করতে হবে, অভ্যাসটাকে করতে হবে, অভ্যাস, আচরণ, পছন্দবোধ এবং যেটা স্বাস্থ্যকর পরিবেশে থাকা, নিয়মিত শরীরচর্চার মাধ্যমে আমরা যাতে আগামী
দিনে আমাদের শরীরে সুস্থতা বজায় রাখতে পারি। যে শরীর সুস্থ থাকলে মনটা সুস্থ থাকবে, আর প্রত্যেকের মনটা সুস্থ থাকলে নিশ্চয়ই আমরা অধ্যয়নটা ভালোভাবে করতে পারবো। সেই ছাত্রছাত্রী শিশুরাও আছে, তাদের মধ্যে শরীরচর্চা ব্যায়াম হলে তারাও কিন্তু সুস্থভাবে তারা জীবনযাপন করতে পারবে এবং তাদের আগামী দিনে পরীক্ষায় রেজাল্টও ভালো করতে পারবে। এই কথা বলে আমি আবার সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ননীগোপাল দিন্ডা মহোদয়কে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমরা মঞ্চ ছেড়ে দেব, কিন্তু তার ফাঁকেই একদম অল্প কথা শুনে নিব। আমাদের এখানে মঞ্চে চেয়ারগুলো সরিয়ে নিতে নেওয়ার ফাঁকে ফাঁকেই আমরা পেয়েছি শেরপুর যশোদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার জানা মহোদয়কে তথা এই বিদ্যালয়ের কৃতি প্রাক্তনী। ওনার কাছ থেকে আমরা অল্প কথা শুনে নেব। সেই ফাঁকে ফাঁকে আমরা ভলেন্টিয়ার্স টিমকে বলবো, সোমনাথবাবুকে বলছি, আপনাদের সাংস্কৃতিক টিমকে নিয়ে এসে মঞ্চের চেয়ারগুলো একটু সরানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, পুরস্কার বিতরণের জন্য একটু আজকের এক আনন্দের দিন। টাটকাপুর শ্যামা বিদ্যা ভবন হাই স্কুলের 60তম বর্ষের হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের যে শুরুটা হয়েছিল 25 সালে, আজকে তার শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। 5 এবং 6 তারিখ জানুয়ারির 6 তারিখের সমাপ্তির দিন। এই শুভ লগ্নে শুভ দিনে আজকের ঠিক নির্দিষ্ট সময়ে শুভ সূচনা হয়েছে আজকের অনুষ্ঠানের। অনেকে এসছিলেন, উদ্বোধক অতিথিবৃন্দ এসছিলেন। আমি আজকের উদ্বোধন অনুষ্ঠানে ছিলাম, তো তারা চলে গেছেন কর্মব্যস্ততায়। তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন। হীরক জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের যে কমিটি রয়েছে, প্রাক্তনী অ্যালার্মিং কমিটি যারা রয়েছেন, বর্তমান যারা রয়েছেন, আয়োজক সংস্থা এবং প্রাক্তন ছাত্রছাত্রী, আমাদের এই স্কুল চত্বরের সমস্ত অভিভাবক অভিভাবিকা, আমাদের প্রিয় ছাত্রছাত্রী বর্তমান যারা রয়েছেন, সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের ঠিক মঞ্চের সামনেই রয়েছেন আমাদের পরম আরাধ্য মহাপুরুষগণ রয়েছেন আমাদের একেবারে পশ্চিম দিকে রয়েছেন আমাদের যিনি বর্ণ পরিচয়ের অ আ ক খ শিখিয়েছেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা বিদ্যাসাগর নামে চিনি। রয়েছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার কথায় আমরা কথা বলি, যার সুরে আমরা গান গাই, সেই মহাপুরুষ রয়েছেন আমাদের যুগাবতার স্বামী বিবেকানন্দ, রয়েছেন বাংলার দামাল, মায়ের দামাল ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর তার মাঝখানে ঠিক রয়েছে আমাদের শত শহীদের শহীদ বেদী। তার পাশে রয়েছেন ভূমিদাতা, প্রতিষ্ঠাতা, বিদ্বজন, এই এলাকার সর্বশ্রদ্ধেয় গুণীজন, যিনি শিক্ষার আঙিনায় শিক্ষাকে বাড়বাড়ন্ত করতে তার অকৃত্রিম দান আজকে যেখানে মহিরীয় পরিণত হয়েছে বিদ্যালয়, শ্যামাপ্রসাদ মূলা মহাশয় রয়েছেন, তার প্রতিকৃতিতে রয়েছেন তার পাশে ঠিক এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যিনি ছিলেন আচার্যদেব, সবার প্রিয় পরিচিত প্রধান শিক্ষক ঈশ্বর বিভূতিভূষণ তোলা। সবার এই বেদী শ্রদ্ধা অবনত মস্তকে শতকোটি প্রণাম জানাই। শত শহীদের রক্তে রাঙা আমাদের এই দেশ, আমাদের এই পতাকা, জাতীয় পতাকা উড্ডীন রয়েছে সুবর্ণ জয়ন্তীর পতাকায়, রয়েছে আমাদের বিদ্যালয়ের পতাকায়। শ্রদ্ধার সসম্মান জানাই হীরক জয়ন্তীর যে পতাকা রয়েছে, সশ্রদ্ধ প্রণাম অভিনন্দন জ্ঞাপন করে আপনাদের সবার যে একটাই উদ্দেশ্য, যে আমাদের এই বিদ্যালয় আঙিনা, এই বিদ্যালয় চত্বর, এই বিদ্যালয়ের কর্মকাণ্ড সবটা সুন্দর সুফল হোক। আমরা চাইছি বিদ্যালয় শিক্ষার স্থান, মানে শিক্ষা গ্রহণ করা হচ্ছে, কিন্তু আমাদের সবার ইচ্ছা, সবার আকাঙ্ক্ষা সুশিক্ষা গ্রহণ করুক এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা চাইছি আমাদের বিদ্যালয়ের আচার্যগণ যারা রয়েছেন, তাদের অকৃত্রিম স্নেহচার্য, ভালোবাসা এবং তাদের যে সমস্ত দক্ষতা, নিষ্ঠা, সবটার সেরা উজাড় করে আমাদের ছাত্রছাত্রীদের দিয়ে এই এলাকার
এক সমৃদ্ধ সমাজ গড়ে উঠুক। আচার্যকুল, গুরুকুল এবং আমাদের তার সঙ্গে সহযোগী সমস্ত লাইব্রেরিয়ান বলুন, করণিক বলুন, তার স্টাফ যে সমস্ত রয়েছেন আমাদের টাটকাপুর সমাবিদ্যা ভবনের, সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। তাদের সেরাটা দেওয়ার জন্য আমাদের বিদ্যালয় আজকে হীরক জয়ন্তী বর্ষর এত বড় একটা বর্ষ উদযাপন করছেন। তাদের সাহায্য সহযোগিতা, তাদের পরামর্শ, তাদের মূল্যবোধ সবটা দিয়েছেন। আগামী দিনে আমরা তাদের আরও বেশি বেশি করে সেরাটা পাওয়ার আশা রাখে আমাদের প্রিয় ছাত্রছাত্রী, এই এলাকার অভিভাবক সবাই চায় আমাদের এই সংঘবদ্ধ টাটকাপুর সমাবিদ্যা ভবনের শিক্ষক কুল এক হোক, এক হয়ে তাদের সেরাটা উজাড় করে দিক আমাদের এই সমাজ ব্যবস্থাকে উন্নত করার জন্য। আজকে হীরক জয়ন্তীর উৎসবে আমাদের প্রার্থনা, এই এলাকার সমস্ত মানুষ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, শিক্ষা নাগিনায় এসে সামাজিক সমৃদ্ধি লাভ করুক, সামাজিক সুসম্পর্ক গড়ে উঠুক, ভেদাভেদহীন, রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত একটা সুস্থ সমাজ গড়ে উঠুক। এই বিদ্যালয়ের কাছ থেকে আমরা এই শুভকামনা আজকের দিনে প্রার্থনা করি। আর যারা প্রার্থনা পূরণ করবেন, আচার্যকুল এবং আদর্শ অভিভাবক অভিভাবিকা এবং কথা শোনা অর্থাৎ অনুরাগী প্রিয় ছাত্রছাত্রী সবাই আজকের এই মঞ্চ থেকে আমাদের একটাই আহ্বান, এই এলাকা সুন্দর হোক, এই স্কুল, এই মাতৃ সমাবিদ্যালয়, আমাদের জননী সময় এই বিদ্যালয় উচ্চ স্তরে উঠুক, তার মান ঊর্ধ্বগামী হোক, জেলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশে পৌঁছে যাক টাটকাপুর সমাবিদ্যা ভবনের নাম। এই শুভকামনা করে সবাই সুখ সমৃদ্ধি কামনা করে সবাই সুখী থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, এই আকাঙ্ক্ষা পোষণ করে সবাইকে পুনরায় শ্রদ্ধা অভিনন্দন নমস্কার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় প্রদীপ কুমার জানা মহোদয়কে। এইখানেই আমরা আজকের প্রাক্তনী সম্মেলনের যে শুভ সূচনা হয়েছিল, প্রাক্তনী সভাপতি, আমাদের বিদায়ী সভাপতি শীর্ষেন্দু গিরি মহোদয়ের অনুমতিক্রমে আমরা প্রাক্তনী সম্মেলনের কাজ এখানেই শেষ করছি। আগামী যে অ্যালামনি কমিটি, সেই কমিটির কার্যনির্বাহক কমিটির একটা খসড়া প্রস্তাব হয়েছে, সেই প্রস্তাব আগামী দিনে কাজ করব আমরা, সেই অঙ্গীকার রেখে আজকের এই অনুষ্ঠানের আমরা প্রাক্তনী সম্মেলনের পরিসমাপ্তি এখানেই ঘটছে। আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে, আমরা সোমনাথ বাবুর হাতেই মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের সুহৃদ শুভাকাঙ্ক্ষী বিদ্যালয়ের সব প্রাক্তনীদের, যাদের অসাধারণ উদ্যোগ সহযোগিতায় আমাদের হীরক জয়ন্তী বর্ষের আজকের এই সমাপ্তি অনুষ্ঠানের প্রথম দিনের প্রথম পর্ব বা বলা ভালো দ্বিতীয় পর্ব সুচারুভাবে সম্পন্ন হলো। আমরা পূর্ব ঘোষণা মতো এবারে শুরু করব পুরস্কার বিতরণ। আমাদের যে একাডেমিক এক্সেলেন্স পুরস্কার রয়েছে, বার্ষিক পুরস্কারগুলো 2025 শিক্ষাবর্ষের, সেগুলো আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবো। তবে তার জন্য 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তার আগে আমি কতগুলো ঘোষণা করে নিতে চাইব। যারা মিউজিশিয়ানস তারা স্টেজটা অ্যারেঞ্জ করছেন এবং একই সঙ্গে আমাদের এই স্টেজটাকেও অ্যারেঞ্জ করতে হবে। আর যারা পুরস্কার পাবে তাদের নাম আমি আগেই ঘোষণা করেছিলাম, আরেকবার আমি ঘোষণা করে দিচ্ছি। তোমরা কিন্তু মঞ্চের সামনে অতি অবশ্যই চলে এসো। 10 মিনিটের মধ্যে আমরা পুরস্কার বিতরণ সভা শুরু করছি। বর্ণালী পাহাড়ি, সায়ন জানা, এরা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী বা স্থানাধিকারিণী, তারা পুরস্কার পাবে। স্বাগতা জানা, সৌরভ রাউত, প্রত্যুষা পয়রা। এরপরে রমাপতি স্মৃতি পুরস্কার, এটা পাবে অরিন্দম জানা। আমি পরপর নামগুলো শুধু পড়ে যাচ্ছি, তোমরা কি পুরস্কার পাবে তার বিস্তারিত বর্ণনা আমাদের পুরস্কার বিতরণ সভা যিনি সঞ্চালনার দায়িত্বে থাকবেন সম্মানীয় নির্মাল্য দাসবাবু, উনি তোমাদেরকে বিস্তারিত জানাবেন। অরিন্দম জানা, অন্বেষা জানা, ঋষি পয়রা, সায়ন মাইতি, মেঘনা মাইতি, ভবশঙ্কর বেরা, সঞ্চিতা জানা, অয়ন পাহাড়ি, ঋতুশ্রী মণ্ডল, লক্ষ্মীপ্রিয়া মণ্ডল, ঋষি পয়রা, ঈশিতা জানা, সৌরভ রাউত, প্রত্যুষা পয়রা, স্নেহা সামন্ত, ঋষি পয়রা, অভিজিৎ কামিলা,
সুস্মিতা পাল, অনুষ্কা পণ্ডা, শ্রীতপা পাত্র, শুভশ্রী পাত্র, কৃষ্ণেন্দু মালি, পূর্ণা সাজানা, অন্বেষা জানা, মারিয়া কর। লক্ষ্মীপ্রিয়া মণ্ডলের নাম আমি আগেই ঘোষণা করেছি। এদের অনেকেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে, তো তারা আশা করব আমাদের ব্যাকস্টেজে রয়েছে, তারা ওখান থেকে পুরস্কারগুলো নিয়ে নিতে পারবে। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নও, যাদের যাদের নাম আমি ঘোষণা করলাম, তারা অতি অবশ্যই মঞ্চের সামনে চলে এসো। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে তারা ব্যাকস্টেজ থেকে এসে তোমরা পুরস্কারগুলো সংগ্রহ করবে, আর যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে নেই তারা ফ্রন্ট স্টেজ বা বলা ভালো অডিয়েন্স থেকে এসে তোমরা এখান থেকে পুরস্কারটা নিয়ে নিবে। আমি আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব এবং একই সঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয় মাননীয় দিব্যদর্শী বাবুকে অনুরোধ করব, সঙ্গে অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, সবাইকে আমি এই পর্বে মঞ্চে আহ্বান করব। আপনাদের হাত দিয়েই ছাত্রছাত্রীরা পুরস্কারগুলো পাবে। তবে বাবু রয়েছেন, আলপনাদি রয়েছেন, রবিদাও রয়েছেন, আশা করি তাপসবাবু রয়েছেন, গৌরবাবু যদি থাকেন আপনারা সবাই প্লিজ, এবং সন্ধ্যা ম্যাডাম, সোনালী ম্যাডাম, মনোরমা ম্যাডাম, যারা যারা রয়েছেন আপনাদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বছর বিদ্যালয়ের স্থায়ী তহবিল থেকে এই পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের এই এলাকার কৃতি প্রাক্তনী, শুভানুধ্যায়ী, আমাদের বিদ্যালয়ের এক বা একাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা এই বিষয়ে আমাদের সহযোগিতা করেন। আর্থিকভাবে আমাদের বিদ্যালয়কে তারা সমৃদ্ধ করেছেন এই পুরস্কারগুলো প্রতি বছর যাতে আমরা তুলে দিতে পারি। এই পুরস্কার বিতরণী সভায় যাওয়ার আগে আমরা মঞ্চে আহ্বান জানাবো সম্মানীয় দয়াল চাঁদ সাহু মহাশয়কে, সোমেন মান্না মহাশয়কে, রবীন্দ্রনাথ প্রধান মহাশয়কে, সচ্চিদানন্দ দিন্ডা মহাশয়কে, দিব্যদর্শী জানা মহাশয়কে, শুভ মাইতি, স্বপন কুমার পণ্ডা মহাশয়, সুশান্ত কুমার জানা, অরবিন্দ মান্না, বর্ণালী পাহাড়ি, সায়ন জানা, স্বাগতা জানা, সৌরভ রাউত, প্রত্যুষা পয়রা, অরিন্দম জানা, অন্বেষা জানা, ঋষি পয়রা, সায়ন মাইতি, মেঘনা মাইতি, ভবশঙ্কর বেরা, সঞ্চিতা জানা, অয়ন পাহাড়ি, ঋতুশ্রী মণ্ডল, লক্ষ্মীপ্রিয়া মণ্ডল, ঋষি পয়রা, মেঘনা মাইতি, ঈশিতা জানা, বর্ণালী পাহাড়ি, সৌরভ রাউত, প্রত্যুষা পয়রা, অভিজিৎ কামিলা, স্নেহা সামন্ত, সুস্মিতা পাল, অনুষ্কা পণ্ডা, ঈশিতা জানা, শ্রীতপা পাত্র, শুভশ্রী পাত্র, কৃষ্ণেন্দু মালি। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এই বিদ্যালয়ের বিভিন্ন সময় তৈরি হওয়া যে পরিচালক সমিতি, সেই পরিচালক সমিতির কর্মকর্তারা যারা ছিলেন, পরিচালন সমিতির সদস্যরা, ওনাদেরকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করব। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রাক্তন পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি সম্মাননীয় প্রদীপ জানা মহোদয়কে। আমরা প্রদীপ জানাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। সম্মাননীয় প্রদীপ কুমার জানা মহোদয়, আপনি মঞ্চে আসুন। আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়া আমাদের অন্য কোনো পরিচালক সমিতির সদস্য যদি থেকে থাকেন, প্রাক্তন সদস্য যদি থেকে থাকেন, আপনারাও মঞ্চে আসুন। আমাদের এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মাননীয় সম্পাদক ছিলেন প্রদীপ জানা মহোদয়। আমরা ঘোষণা করেছিলাম সভাপতি, সেটা একটু ত্রুটি সংশোধন করে নিচ্ছি। উনি সভাপতি নয়, প্রাক্তন সম্পাদক ছিলেন। ওনাকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করছি।
সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় ডক্টর তাপস কুমার জানা মহোদয়কে আমি অনুরোধ করছি স্যার, আপনি মঞ্চে আসুন। পুরস্কার বিতরণী আমরা শুরু করতে পারছি না। একই সঙ্গে অন্যান্য সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের বিদ্যালয়ে যারা রয়েছেন প্রত্যেকে আহ্বান জানাচ্ছি এই মঞ্চে। সবার কাজ এক্ষুনি শুরু করছি। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা আপনারা চলে আসুন। আপনাদেরকে আমরা ইতিমধ্যে কয়েকবার জানিয়েছি, আপনারা আসুন। আমাদের সান্ধ্যকালীন যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান আমরা যদি যথাসময়ে শুরু করতে চাই তাহলে আমাদের এই প্রোগ্রাম তার পূর্বে শেষ করতে হবে। তাই আমরা সকলকে আহ্বান করছি আপনারা তাড়াতাড়ি মঞ্চে আসুন। প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী প্রধান শিক্ষক মহাশয় আপনারা মঞ্চে আসুন। আমরা আহ্বান জানাচ্ছি দয়ালচাঁদ সাউ মহাশয়কে, রবীন্দ্রনাথ প্রধান মহাশয়কে, সোমেন মান্না মহাশয়কে, সচ্চিদানন্দ দিন্ডা মহাশয়কে, নিরঞ্জন তোলা মহাশয়কে। আমরা আহ্বান করছি অরবিন্দ মান্না মহাশয়কে, সুশান্ত কুমার জানা মহাশয়কে, স্বপন কুমার পণ্ডা, শুভ মাইতি, সোমনাথ ঘড়াই, ননীগোপাল দিন্ডা। আমরা ইতিমধ্যে কয়েকজনকে পেয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর তাপস কুমার জানা আপনি মঞ্চে আসবেন। দিব্যদর্শী বাবু আপনি মঞ্চে আসবেন। পল্লব দাস এবং সুবিমল চন্দ্র, পল্লব দাস এবং সুবিমল চন্দ্র কম্পিউটার সেকশন আসবেন। আমরা পুরস্কার বিতরণী সভার কাজ শুরু করছি। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের এই বিদ্যালয় থেকে কৃতী বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন পরীক্ষায় তারা যে নম্বর পায় তার ভিত্তিতে আমাদের চূড়ান্ত তালিকা বছরের শেষে যেটা আমরা প্রস্তুত করি তার ভিত্তিতে কিছু পুরস্কার আছে। এছাড়া বিভিন্ন নির্বাচনী পরীক্ষায় বিভিন্ন বিষয়ে যারা সফল এবং কৃতী এবং সর্বোচ্চ নম্বর প্রাপক বা প্রাপিকা তাদের হাতেও আমরা পুরস্কার তুলে দিই। সেই পুরস্কারগুলোর যে অর্থমূল্য সেগুলো বিভিন্ন শুভানুধ্যায়ী আমাদের বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক সহ শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের আনুগত্য এবং তাদের অকৃপণ সহযোগিতার মাধ্যমেই আমাদের এই পুরস্কার বিতরণী সভার কাজটা সুসম্পন্ন হয়ে ওঠে। বছরের শেষে আমরা কৃতীদেরকে সম্মানিত করতে পারি, আমরা সম্বর্ধিত করতে পারি, আমরা তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। আমাদের আজকের এই বিভাগের যে অনুষ্ঠান সেটা সেই কেন্দ্রিক। আমরা প্রথমে বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার যার দাতা আমাদের বিদ্যালয়ের অত্যন্ত কাছের শুভানুধ্যায়ী সম্মাননীয় নিরঞ্জন তোলা মহাশয়। বিষয়বস্তু ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী বা স্থানাধিকারিণীকে আমরা এই বিভাগে পুরস্কৃত করব বিভূতিভূষণ স্মৃতি পুরস্কারে, যার দাতা নিরঞ্জন তোলা মহাশয়। নিরঞ্জন বাবু এসে পৌঁছননি, যদি তার পরিবারের কেউ এখানে থাকেন তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। নিরঞ্জন বাবুর নাতিকে সকাল থেকে আমরা দেখেছিলাম, দেবাঞ্জন তোলা, তুমি মঞ্চে, তুমি যদি আমাদের এখানে থাকো তুমি মঞ্চে এসো। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী, পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে বর্ণালী পাহাড়ি, সায়ন জানা, স্বাগতা জানা, সৌরভ রাউত, প্রত্যুষা পয়রা। আমি যাদের নাম ঘোষণা করলাম তোমরা প্রত্যেকে মঞ্চে চলে আসবে। বর্ণালী পাহাড়ি, সায়ন জানা, স্বাগতা জানা, সৌরভ রাউত, প্রত্যুষা পয়রা। বর্ণালী পাহাড়ি, সায়ন জানা, বর্ণালী পাহাড়ি, বর্ণালী পাহাড়ি, সায়ন জানা, সায়ন এসে পৌঁছেছে, স্বাগতা, সৌরভ আছে, প্রত্যুষা আছে। আমরা আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক মাননীয় শঙ্কর প্রসাদ কান্ডার মহাশয়ের হাত দিয়ে
আমরা এই বিভাগের প্রত্যেককে পুরস্কৃত করছি। বর্ণালী নেই, সায়ন জানা, স্বাগতা জানা, সৌরভ রাউত, প্রত্যুষা পয়রা, এরা আমাদের এবছরের যে বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণীতে এরা প্রথম স্থানাধিকারী। আপনারা সকলে একটু হাততালি দেবেন। এরপর রমাপতি স্মৃতি পুরস্কার দাতা প্রয়াত জগন্নাথ প্রহরাজ, দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষায় অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপক বা প্রাপিকা। প্রাপক অরিন্দম জানা। অরিন্দম জানা দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষায় অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপক অরিন্দম জানা। কৃত্তিবাস জানা স্মৃতি পুরস্কার দাতা প্রয়াত জগন্নাথ প্রহরাজ, নবম শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপিকা অন্বেষা জানা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপক ঋষি পয়রা। অন্বেষা জানা এবং ঋষি পয়রা। অন্বেষা আছে, অন্বেষা এসো। ঋষি পয়রা, ঋষি দুপুরে এসেছিল, কিন্তু যদি এসে থাকো তুমি মঞ্চে আসবে। নবম শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপিকা অন্বেষা জানা। আমরা আমাদের বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ননীগোপাল দিন্ডা মহাশয়ের হাত দিয়ে আমরা এই পুরস্কার তুলে দিচ্ছি। আচ্ছা, ঋষি আসেনি, ননীবাবু। লোকনাথ বরদা স্মৃতি পুরস্কার দাতা প্রয়াত প্রফুল্ল কুমার জানা। মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মাইতি। মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মাইতি। মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মাইতি। সায়ন মাইতি তিনটে পুরস্কার, একটা মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক, মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে সর্বোচ্চ নম্বর প্রাপক এবং ভূগোলে সর্বোচ্চ নম্বর প্রাপক। আমরা এই পুরস্কার তুলে দেব আমাদের বিদ্যালয়ের শিক্ষক মনোরঞ্জন মালী মহাশয়ের হাত দিয়ে। এরপর গৌরহরি মেনকা স্মৃতি পুরস্কার দাতা হিমাংশু শেখর দিন্ডা। মাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপিকা মেঘনা মাইতি। মেঘনা মাইতি মঞ্চে আসবে। আর সায়ন তুমি একটু পাশে থাকো, তুমি চলে যাবে না। সায়ন তুমি এইখানে ওয়েট করো। এরপর গৌরহরি মেনকা স্মৃতি পুরস্কার দাতা হিমাংশু শেখর দিন্ডা। মাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপিকা। আমরা আমাদের কৃতি প্রাক্তনী সোমেন মান্না মহাশয়ের হাত দিয়ে এই পুরস্কার তুলে দিচ্ছি। মেঘনারাতে গৌরহরি মেনকা স্মৃতি পুরস্কার দাতা হিমাংশু শেখর দিন্ডা, প্রাপিকা মেঘনা মাইতি। ক্ষেত্রমোহন স্বর্ণময়ী স্মৃতি পুরস্কার দাতা প্রয়াত সুধীর কুমার সাহু। মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মাইতি। সায়ন তুমি সেই পুরস্কারটা রাখো নিচে, দিয়ে চলে এসো এখানে, এদিকে এসো। আমরা আমাদের সুকমল বাবুর হাত দিয়ে, বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সুকমল কান্তি দাস, তার হাত দিয়ে আমরা সায়নের হাতে এই পুরস্কার তুলে দিচ্ছি। ক্ষেত্রমোহন স্বর্ণময়ী স্মৃতি পুরস্কার মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন তুমি থাকবে, পরপর পুরস্কার ওর জন্য আছে। ননীগোপাল স্মৃতি পুরস্কার দাতা দিব্যদর্শী জানা। দিব্যদর্শী বাবু আপনি মঞ্চে আসবেন। ননীগোপাল স্মৃতি পুরস্কার দাতা দিব্যদর্শী জানা। মাধ্যমিক পরীক্ষায় ভৌত বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মাইতি। আমরা ভৌত বিজ্ঞানের মাস্টারমশাই গোলক বিহারী স্মৃতি পুরস্কার দিয়ে দিয়েছ, ঘোষণা করে দিই, না ঘোষণা করলে বলা হয়। গোলক বিহারী স্মৃতি পুরস্কার দাতা সচ্চিদানন্দ দিন্ডা। মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মাইতি। আমরা সায়নকে পুরস্কৃত করেছি যথারীতি।
এরপর সায়নকে বলবো, এটাও দিয়ে দিয়েছো, বরদা স্মৃতি, বরদা প্রসাদ স্মৃতি পুরস্কার দাতা, হরে কৃষ্ণ স্মৃতি পুরস্কার দাতা সচ্চিদানন্দ দিন্ডা, মাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপক। আমরা এই পুরস্কার তুলে দেব আমাদের মাস্টারমশাইয়ের সুযোগ্য পুত্র গৌর গোপাল দিন্ডা মহাশয়ের হাত দিয়ে। মেঘনা মাইতি প্রাপিকা, হরে কৃষ্ণ স্মৃতি পুরস্কার, মাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপিকা। বরদা প্রসাদ স্মৃতি পুরস্কার দাতা প্রয়াত বিষ্ণু সাধনগিরি, মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মাইতি। মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপক সায়ন মাইতি, বরদা প্রসাদ স্মৃতি পুরস্কার। আমরা এই পুরস্কার তুলে দেব মঙ্গলময় সিট, আমাদের বিদ্যালয়ের শিক্ষক মঙ্গলবাবু এই পুরস্কার তুলে দিচ্ছেন। ভৈরব স্মৃতি পুরস্কার দাতা দয়াল চাঁদ সাউ, দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছিল, যারা এবছর মাধ্যমিক দেবে আপনারা জানেন, তারা বিদ্যালয় থেকে সর্বোচ্চ যে পরীক্ষা, যেটা টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে তারা গেছে। তার ভিত্তিতে প্রথম ভবশঙ্কর বেরা, দ্বিতীয় সঞ্চিতা জানা, তৃতীয় অয়ন পাহাড়ি। ভবশঙ্কর বেরা, দ্বিতীয় সঞ্চিতা জানা, তৃতীয় অয়ন পাহাড়ি। কেউই মনে হয় এসে পৌঁছয়নি, তাদের সামনে পরীক্ষা। আমরা তাদের কাছে পুরস্কার পৌঁছে দেব নিশ্চিতভাবে। ভগবতী স্মৃতি পুরস্কার দাতা দয়াল চাঁদ সাউ, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক বা প্রাপিকা। প্রথম ঋতুশ্রী মণ্ডল, দ্বিতীয় লক্ষ্মীপ্রিয়া মণ্ডল, তৃতীয় ঋষি পয়ডা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ঋতুশ্রী মণ্ডল, দ্বিতীয় লক্ষ্মীপ্রিয়া মণ্ডল, তৃতীয় ঋষি পয়ডা। এসছিল দুপুরে। কল্পনা দেবী উৎসাহ ব্যঞ্জক পুরস্কার দাতা আমাদের বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক শুভ মাইতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়ন বিদ্যায় সর্বোচ্চ নম্বর প্রাপিকা দুজন রয়েছে, ঋতুশ্রী মণ্ডল এবং লক্ষ্মীপ্রিয়া মণ্ডল। ঋতুশ্রী, লক্ষ্মীপ্রিয়া, তোমরা এসে থাকলে মঞ্চে আসবে। এরা সকলে দুপুরে এসছিল। আজকে ওরা যে স্কুল গৌরব সম্মান, তাতে সম্মানিত হয়েছে, কিন্তু এই মুহূর্তে তারা নেই। আমরা পরবর্তীতে তাদের কাছে এই পুরস্কার পৌঁছে দেব। যামিনী চারুবালা স্মৃতি পুরস্কার দাতা প্রয়াত অরুণ কুমার জানা, এছাড়া গৌরী শঙ্কর জানা এবং তারা শঙ্কর জানা। মাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপক প্রাপিকা মেঘনা মাইতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপিকা ঈশিতা জানা। মেঘনা মাইতি এবং ঈশিতা জানা। মেঘনা, তুমি মঞ্চে আসবে। আমরা আমাদের বিদ্যালয়ের ঈশিতাও আছে। মাধ্যমিক পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপিকা মেঘনা মাইতি।